নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের কোয়েশ্চেনগুলো রাখা রয়েছে, যেগুলো আমাদের 2024-এর রেলওয়ের বেশিরভাগ এক্সামে আসা কোয়েশ্চেন এবং আমাদের গত বছরের রেলওয়ের এনটিপিসির সিবিটি 1 এবং সিবিটি 2-তে আসা কোয়েশ্চেন। তো সমস্ত কোয়েশ্চেনগুলো আজকে আমরা দেখে নেব, যেগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো 2024-এর লেটেস্ট কোয়েশ্চেন এবং লাস্ট ইয়ার কোয়েশ্চেন এনটিপিসির প্রিভিয়াস ইয়ার। তো চলো আজকের কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই। তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলে, তোমরা এখনই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমরা সকলে, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে এখনই করে দাও, ঠিক আছে? এবং তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকবে। এখানে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার আগে সবার প্রথম পেয়ে যাবে। তো চলো আজকের আমাদের কোশ্চেন যে শুরু হচ্ছে এখান থেকে। প্রশ্ন প্রথম রয়েছে এটা: দৌলত খান কোন সম্রাটের বিরুদ্ধে বাবরকে সাহায্যের জন্য কাবুলে তার দূত পাঠিয়েছিলেন? তো কাবুলে বাবরকে সাহায্য করার জন্য দৌলত খাঁ এখানে কোন সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাবরকে এখানে দূত হিসাবে কিন্তু পাঠিয়েছিলেন বাবরের কাছে? তো এখানে কিন্তু কাবুলে পাঠিয়েছিলেন দূত, যেটা কিন্তু অবশ্যই এই যে ইব্রাহিম লোদির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল মোহাম্মদ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যেটা হচ্ছে আমাদের কোন যুদ্ধ? অবশ্যই কিন্তু এটা পানিপথের প্রথম যুদ্ধ, যেটা 1526 সালে 21শে এপ্রিলের দিকে সংঘটিত হয়েছিল। এবং এখানে কিন্তু ইব্রাহিম লোদি কিন্তু এখানে পরাস্ত হয় এবং বাবর কিন্তু এখানে জয়লাভ করেছিল। তো এই যুদ্ধেই কিন্তু এখানে দৌলত খাঁ যে আমাদের দূত হিসাবে কিন্তু পাঠিয়েছিলেন বাবরকে সাহায্য করার জন্য। পরের কোশ্চেন আছে, পরবর্তী প্রশ্ন আছে যেটা: কার সম্মানার্থে 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস ডে আমরা কিন্তু পালন করে থাকি? তো কার জন্মদিন উপলক্ষে এটা পালন করা হয়? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদ। মেজর ধ্যানচাঁদ তিনি হকির জাদুঘর, এবং তারই কিন্তু জন্মদিন উপলক্ষে আমরা এই ন্যাশনাল স্পোর্টস ডে এটা কিন্তু সেলিব্রেট করে থাকি। এবার তোমাদের জন্য কোয়েশ্চেন থাকছে যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 কে কে পেয়েছে? গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এক্সামে আসবে, যেটা হচ্ছে 4 জন 2024-এ কিন্তু এই আমাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। তারা কারা? ডি গুকেশ, তিনি কিন্তু দাবা খেলার সাথে সম্পর্কিত; হরমনপ্রীত সিং, তিনি হকির সাথে সম্পর্কিত; মনু ভাকের, তিনি কিন্তু শুটিংয়ের সাথে সম্পর্কিত; এবং প্রবীণ কুমার, তিনি একজন প্যারা অ্যাথলেটিক্স। এছাড়া 2023 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন? দুজন পেয়েছিলেন। তাদের নাম চিরাগ চন্দ্রশেখর শেট্টি, রানকি রেড্ডি, সাত্বিক সাইরাজ। এই দুজনেই কিন্তু ব্যাডমিন্টন প্লেয়ার এবং দুজনেই কিন্তু 2023 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এছাড়া 2022 সালে কে পেয়েছিলেন? অবশ্যই শরৎ কমল, তিনি কিন্তু 2022-এর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। তিনি একজন টেবিল টেনিস প্লেয়ার। এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের দেখে রাখতে হবে, যেগুলো আমাদের লাস্ট 3 বছরের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলেন। তো এবার আমরা দেখব আমাদের ইন্ডিয়ার ফার্স্ট মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার করে আসতে হবে 1991 থেকে 92 এর মধ্যে প্রাপ্ত বিশ্বনাথন আনন্দ, বিশ্ববিখ্যাত দাবাড়ু, তিনি কিন্তু এই প্রথমবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কিন্তু সম্মানিত হয়েছিলেন, সাল 1991 থেকে 92। পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, যদি তোমাদের ভালো লাগে আমাদের সলিউশন এবং কোশ্চেন অ্যান্সার, তাহলে একটা লাইক সকলে একটু করে রাখবে। পরে আমাদের প্রশ্ন দেখছি, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী নতুন যে নামকরণ করেছিলেন তার নাম কি? তো মোহাম্মদ বিন তুগলক তার যে নতুন রাজধানীর নামকরণ করেছিলেন সেটা কিন্তু দৌলতাবাদ। এবং মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমাদের দেখতে হবে, তিনি কিন্তু উলুগ খাঁ নামে কিন্তু পরিচিত। উলুগ খাঁ নামে কে পরিচিত? অবশ্যই মোহাম্মদ বিন তুগলক, এবং তাকে কিন্তু পাগলা রাজাও বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এবং তিনি কিন্তু তামার মুদ্রা প্রবর্তন করেছিলেন, ঠিক আছে? এখানে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন আছে আমাদের, পরবর্তী প্রশ্ন আছে, প্রেস ফ্রিডম ডে এটা কবে পালিত হয়? প্রেস ফ্রিডম ডে অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 3 মে। 3 মে অর্থাৎ তৃতীয় যে মে, আমাদের যে মে মাসের 3 তারিখ, যেটা কিন্তু অবশ্যই প্রেস দিবস কিন্তু আমরা পালন করে থাকি। আর তোমাদের বলে রাখি, আজকে হচ্ছে আমাদের 31 মে অর্থাৎ 31 মে, যে দিনে আমরা কিন্তু পালন করে থাকি কোন দিবস? ওয়ার্ল্ড নো টোবাকো ডে, বিশ্ব তামাক বজ্র দিবস, ঠিক আছে? আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তামাক বজ্র দিবস হিসাবে আমরা পালন করি নো টোবাকো ডে ওয়ার্ল্ড, যেটা কিন্তু আমরা পালন করি 31 মে। আচ্ছা, পরে কোশ্চেন আছে, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাস্ত করেছিলেন? আমরা একটু আগেই দেখেছিলাম ফার্স্ট কোশ্চেনেই, 1526-এর 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ, যেখানে বাবর কিন্তু ইব্রাহিম লোদিকে পরাস্ত করেছিলেন। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। পরে কোশ্চেন আছে,
2025 সালের খোখো বিশ্বকাপে কোন দল জিতেছে? 2025-এর খোখো বিশ্বকাপে কোন দল জয়লাভ করেছে? এখানে আমাদের দেখতে হবে, এখানে আমাদের ইন্ডিয়া টিম, আমাদের ভারত কিন্তু এখানে জয়লাভ করে নিয়েছে খোখো বিশ্বকাপ 2025-এ। এবং তোমাদের বলে রাখি 2025-এর খোখো বিশ্বকাপ যেটা কিন্তু নয়াদিল্লিতে আয়োজিত হয়েছিল, ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম, নিউ দিল্লিতে যেটা অবস্থান করছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তার কারণ পুরুষ মহিলা দুটোই কিন্তু আমাদের ভারত কিন্তু জয়লাভ করেছে এবং ভারতেই হয়েছে। এছাড়া আমাদের দেখতে হবে পরবর্তী আমাদের যে খোখো ওয়ার্ল্ড কাপ আয়োজিত হবে, যেটা 2026-27-এ আয়োজিত হবে, সেটা কোথায় শিডিউল করা রয়েছে? সেটা কিন্তু রয়েছে বার্মিংহাম, ইংল্যান্ডের বার্মিংহামে 2026-27-এর যে খোখো বিশ্বকাপ সেটা কিন্তু আয়োজিত হতে যাচ্ছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আছে, বাবর কত সালে প্রথম ভারত আক্রমণ করেছিলেন? তো বাবর যখন ভারত আক্রমণ করেছিল, যে যুদ্ধ সেটা কিন্তু ইব্রাহিম লোদির সাথে প্রথম পানিপথের যুদ্ধ, কিন্তু যেটা কিন্তু হরিয়ানা পানিপথে হয়েছিল। তো এখানে কিন্তু আমাদের ভারতে কিন্তু তিনি প্রথম আক্রমণ করেছিলেন কিন্তু 1519 সালে, তারও আগে। ঠিক আছে, তো 1519 কিন্তু আমাদের রাইট অ্যান্সার করতে হবে, 1526 কিন্তু নয়। 1519-এ বাবর কিন্তু প্রথমবার এখানে ভারত আক্রমণ করেছিলেন। আর বাবরই কিন্তু প্রথম ব্যক্তি যিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে আগ্নেয়াস্ত্র কিন্তু তিনি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আছে, কোন দল সন্তোষ ট্রফি 2024 জয়লাভ করেছে বা জিতেছে? তো এখানে কিন্তু সন্তোষ ট্রফি জিতে নিয়েছে 2024-এর, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, সরি পশ্চিমবঙ্গ সরকার বলছি। তো এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এখানে জিতে নিয়েছে যে সন্তোষ ট্রফি 2024। ঠিক আছে, তো এটা কোন দল? এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিম। ঠিক আছে, আচ্ছা চলো পরের কোশ্চেন দেখি। পরবর্তী প্রশ্ন আছে যেটা, হিন্দু পাদশাহ যে প্রবর্তক তিনি কে? হিন্দু পাদশাহীর প্রবর্তক ছিলেন তিনি কিন্তু প্রথম বাজিরাও ছিলেন হিন্দু পাদশাহীর প্রবর্তক। পরের কোশ্চেন আছে, নিচের কোন উৎসবটি প্রতি বছর জানুয়ারি মাসে পালিত হয়? প্রতি বছর জানুয়ারি মাসে পালিত হয় নিচের কোন উৎসবটি? গুরুত্বপূর্ণ উৎসব, যেটা হচ্ছে আমাদের পোঙ্গল ফেস্টিভ্যাল। কোনটা? পোঙ্গল ফেস্টিভ্যাল, যেটা কিন্তু ফসলের উৎসব। ঠিক আছে, এটা কিন্তু কোথায় পালন করা হয়? অবশ্যই তামিলনাড়ুতে এটা ব্যাপকভাবে কিন্তু প্রচলিত রয়েছে, তাছাড়াও এটা অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকেও কিন্তু গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই। ঠিক আছে, পোঙ্গলটা। এছাড়া অন্যান্য অপশন যেমন রয়েছে, আমরা যদি দেখি উগাদিটা কোথায় দেখতে পাই? উগাদি কিন্তু আমরা তিনটে রাজ্যে দেখতে পাই, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকা। এই 3 রাজ্যে কিন্তু আমরা দেখতে পাই উগাদি ফেস্টিভ্যাল, এবং এটা কিন্তু আমরা গোয়াতেও কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া ওনাম যেটা রয়েছে, এটাও কিন্তু একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, যেটা আমাদের কেরালা রাজ্যে আমরা দেখতে পাই ওনাম। ঠিক আছে, আর একটা রয়েছে সেটা হচ্ছে গড়ি পাওয়া, সেটা কোথায় দেখা যায় তোমরা বলো সেটা। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব এনটিপিসির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার আমাদেরকে অবশ্যই দেখতে হবে। এখানে আমাদের রয়েছে লাস্ট 133টা শিফট, যেটা কিন্তু আমাদের 2020-21-এর শিফট এনটিপিসির সিবিটি 1 এ আসা, যেটা আমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সমস্ত স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ 5000+ জিকে কোশ্চেন এখানে রাখা রয়েছে। আর এখান থেকে প্রশ্ন 2024-এ বা 2025-এ কিন্তু রিপিট হবে। তোমরা শুধু এটা দেখে নেবে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য, তার কারণ এখানে কিন্তু 5000+ কোশ্চেন রয়েছে, সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর এই কোশ্চেনে কিন্তু তোমাদের এই টাইপের কোশ্চেনই কিন্তু রিপিট হবে। ঠিক আছে, তোমরা কিন্তু এইগুলো অবশ্যই দেখে যাবে। এবং যাদের তোমাদের এক্সাম রয়েছে আন্ডার গ্র্যাজুয়েটদের এখনো পর্যন্ত টাইম আছে, তাদেরকে বলবো তোমরা এক কাজ করবে, কি করবে, এই পিডিএফটা কিন্তু তাড়াতাড়ি সংগ্রহ করে নেবে। তোমাদের হাতে এখনো পর্যন্ত 1 মাসের মোটামুটি ভালো টাইম রয়েছে। ঠিক আছে, তোমাদের কিন্তু এক্সাম ডেট খুব তাড়াতাড়ি কিন্তু রিলিজ করে দেওয়া হবে আরআরবির মাধ্যমে। 5 তারিখ থেকে তো আমাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম শুরু হচ্ছে, আজকে তো এই মাসের শেষ তারিখ। তো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতি নাও, এবং এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো যারা নিয়েছো ভালো করে এগুলো রিভিশন দাও। আশা করছি এখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু তোমরা কমন পাবে, এবং এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করবে যে এই পিডিএফটা নেওয়ার জন্য। এই পিডিএফটা তোমরা 99 টাকা পে করলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। এখানে 300টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে 5000+ জিকে কোয়েশ্চেন। এছাড়া আমাদের রেলওয়ে এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা দেখেছি 2024-এ যে সমস্ত এক্সাম হয়েছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। সুতরাং এটাকে আমরা কিন্তু ইগনোর করতে পারবো না, তার জন্য কিন্তু এটা কমপ্লিট করতেই হবে। এবং আমরা আশা রাখছি যে 2024-এ 25-এ যে আমাদের এনটিপিসি এক্সামটা হতে যাচ্ছে 5ই জুন থেকে, সেখানে কিন্তু 40টা জিকে কোশ্চেনের মধ্যে হয়তো আমাদের সম্ভাবনা রয়েছে 10টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা দেখতে পাবো, মোর অর লেস তোমাদের 10। ঠিক আছে,
তো এখান থেকে কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াস ইয়ারে এসএসসি এবং রেলওয়ের এক্সামগুলোতে আমরা 80% কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর থেকে কমন দিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 2024-এর জিস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে 50টা পেজের মধ্যে। এর সাথে তোমরা শুধু এটুকু নয়, এর সাথে পাবে যেটা হচ্ছে 100টা টপ কোশ্চেন, যেটা কিন্তু আমাদের প্রতি মাসের জানুয়ারি থেকে ডিসেম্বরের টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেনের যে পিডিএফ, যেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর 1200+ কোশ্চেন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের, এবং এই 50টা পেজের জিস্ট, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টোটালটা তোমরা পেয়ে যাবে 80 টাকাতে। যাদের প্রয়োজন আছে তোমরা ডিসক্রিপশনে নাম্বার পাবে, ওই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। এছাড়া 2025 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে কিন্তু নাম্বার অফ কোশ্চেনটা একটু বেশি রয়েছে। কতটা? 450 টোটাল নাম্বার অফ কোশ্চেন। এইরকমই আমরা কোশ্চেনগুলো রেখেছি। তার কারণ হচ্ছে, সেটা বলি, সেটা হচ্ছে এসএসসির টিয়ার 1 টিয়ার 2 আমাদের সামনে এসএসসি ব্যাক টু ব্যাক এক্সাম কিন্তু আমাদের রয়েছে। রেলওয়ের এক্সাম ক্যালেন্ডার তো রিলিজ করেছে, পরপর কিন্তু এক্সাম রয়েছে রেলেরও। এছাড়া আমাদের রাজ্যেরও কিন্তু এক্সাম, বহু পরীক্ষার্থী যারা কিন্তু এখনো পর্যন্ত ওয়েট করে রয়েছে, পুলিশ পরীক্ষার্থী রয়েছে। এছাড়া আমাদের এসএলএসটি বা আমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ টি এক্সাম রয়েছে। আর আমাদের এসএসসি, ওয়েস্ট বেঙ্গল এসএসসির কথা বলছি, এই যে গ্রুপ সি গ্রুপ ডি নতুন রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, সেখানে কিন্তু 15 নম্বরে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের রয়েছে। তো আশা করছি এখান থেকে প্রশ্ন তোমাদের 100% কমন পাবে, এর বাইরে একটা কোশ্চেন আসবে না। তার কারণ আমি এটার উপর এত শিওর দিয়ে বলছি, এখানে আমরা 2024-এ এসএসসি এবং রেলওয়ের এক্সামের জন্য আমরা 80% যদি কমন দিতে পারি, আমরা রাজ্যের পরীক্ষা, তা আবার সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস বা 8 পাস যোগ্যতায়, আমরা কেন কমন দিতে পারবো না? তো অবশ্যই কমন দিতে পারবো, যেটা কিন্তু আমরা অবশ্যই রেখেছি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমাদের রাজ্যের ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, এমনকি আমাদের রেলের যে সিবিটি 1 সিবিটি 2 এবং এসএসসি টিয়ার 1 টিয়ার 2 সকলের জন্য গুরুত্বপূর্ণ প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের এই কোশ্চেনগুলো রাখা রয়েছে। প্রতিটা মাসে তোমাদের 450-র কাছাকাছি কোশ্চেন আছে। পেজ সংখ্যা যদি বলি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মোটামুটি 30টা পেজের মধ্যে পাবে। আর এপ্রিল থেকে আমরা কি করছি, তোমাদের পেজ সংখ্যাটা একটু কমিয়ে আনার চেষ্টা করছি, যাতে যারা প্রিন্ট করছে তাদের খরচাটা বেঁচে যায়। তার জন্য এখানে কিন্তু এপ্রিল মাসেরটা তোমাদের 19টা পেজের মধ্যে কিন্তু কমপ্লিট করা রয়েছে, ঠিক আছে? এবং তোমাদের প্রাইসটা বলে দিই, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এটা তোমরা 75 টাকা দিয়ে পেয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল 2025 এই 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা 75 টাকায় পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এছাড়া আমাদের বায়োলজি যে লাস্ট আমাদের রেলওয়ের যে এক্সামগুলো হয়েছে লাস্ট 10 বছরের কোশ্চেন, সেগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে এখানে কিন্তু অ্যারেঞ্জ করেছি, এবং তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ। 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, 1250+ কোশ্চেন, সবই কিন্তু রেলওয়ের এক্সামে আসা কোশ্চেন। এবং এই পিডিএফটা তাদের জন্য হেল্পফুল যারা সামনে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দেবে, এএলপি টেকনিশিয়ান বা জেই এক্সাম দেবে তাদের জন্য। কারণ এখানে সায়েন্সের কোশ্চেনগুলো তোমাদের রাখা রয়েছে, শুধুমাত্র বায়োলজির কোশ্চেনগুলো। এটা হচ্ছে বায়োলজি পিওয়াইকিউ কোশ্চেন, সবই রেলের কোশ্চেন। 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে, এবং 60 টাকা দিয়ে তোমরা এটা পেয়ে যাবে। এছাড়া আরপিএফ এসআই 2024-এর যে কোশ্চেনগুলো, আমাদের জিকে কোশ্চেনগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু আমরা 55টা পেজের মধ্যে সুন্দরভাবে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে আমরা রেখেছি। যেমন আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, আর্ট অ্যান্ড কালচার, পুরস্কার সম্মান, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার, সমস্ত কোশ্চেনগুলো এইভাবে আমাদের সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে রয়েছে। 55টা পেজের মধ্যে আরপিএফ এসআই 2024-এর কোশ্চেনগুলো রাখা রয়েছে। যাদের প্রয়োজন আছে তোমরা এটা 35 টাকা দিয়ে পেয়ে যাবে। সুতরাং আমাদের এখানে এই সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে, যার যেটা প্রয়োজন আছে তোমরা দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স এবং এনটিপিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এসএসসি জিডি 2026 যারা টার্গেট করছো, 2024-এর টার্গেট কমপ্লিট করে নাও, যেটা কিন্তু 53টা শিফটে শিফট ওয়াইজ সলিউশন বাংলা ভাষায় 50 টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, এবং 2025-এরটাও তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখানে আমাদের রয়েছে এই যে নাম্বার, এই নাম্বার তোমরা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেখতে পাবে। তার লিঙ্ক হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, ঠিক আছে? আচ্ছা, আর ডেমো পিডিএফ কিন্তু এই নাম্বারে তোমরা পেয়ে যাবে। আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে, পরের কোয়েশ্চেন আছে যেটা, শেষ পেশোয়া কে ছিলেন? তো শেষ পেশোয়া কে ছিলেন, অবশ্যই রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা দ্বিতীয় বাজিরাও। বাজিরাও সেকেন্ড, তিনি কিন্তু শেষতম পেশোয়া ছিলেন। পরের কোয়েশ্চেন আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার অবস্থান করছে, আমরা জানি এটা সুইজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থান করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 7ই এপ্রিল 1948। এই জন্যই কিন্তু এই 7ই এপ্রিল আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ ডে কিন্তু আমরা পালন করে থাকি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি, ইউএসএ নিউ ইয়র্ক, যেটা কিন্তু আমাদের
যেটা রয়েছে কোনটা, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশনসের তার হেডকোয়ার্টার, এবং ফ্রান্সের লিয়ন যেটা রয়েছে এটা কার হেডকোয়ার্টার রয়েছে, এটা কিন্তু ইন্টারপোলের হেডকোয়ার্টার রয়েছে। এটা ইন্টারপোলটা কি, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার ফ্রান্সের লিয়নে অবস্থান করছে। এখানে কিন্তু অনেকগুলো মেম্বার আছে, 196টার কাছাকাছি মেম্বার আছে। ঠিক আছে, পরে কোশ্চেন আছে, সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয় ড্যাশ সালে, যার দ্বারা প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের নিষ্পত্তি ঘটেছিল। তো প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের যে নিষ্পত্তি ঘটেছিল এটা সলবাই সন্ধির মাধ্যমে। তো এই সন্ধিটা কত সালে হয়েছিল, যেটা কিন্তু 1782 সালে কিন্তু এই সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মারাঠাদের মধ্যে। ঠিক আছে, তো এখানে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে এই সময় কিন্তু ব্রিটিশদের লিড করেছিল কে, অবশ্যই ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে 1782, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1782 কোনটা, এপ্রিল মাস। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের 1782, সরি এখানে এপ্রিল মাস নয়, এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে যেটা মে মাস। কারণ হচ্ছে তোমাদের এখানে 17ই মে কিন্তু আমাদের কিন্তু এই চুক্তিটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল 1782 17ই মে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি, কে ভারতের জাতীয় গান ন্যাশনাল সং এটা রচনা করেছিলেন। তো এটা আমরা সকলেই জানি, আমাদের ন্যাশনাল সং অর্থাৎ জাতীয় গানটা কি, যেটা হচ্ছে বন্দে মাতারাম, তাই তো। তো বন্দে মাতারাম যে গানটি ছিল এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে আমরা পাই। এবং এই যে বন্দে মাতারাম যে গানটি রয়েছে এটা কিন্তু কত সালে এটা গাওয়া হয়েছিল এবং কে গেয়েছিলেন, পরীক্ষায় আসে। তো এখানে কিন্তু 1896 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই গানটা গেয়েছিলেন। ঠিক আছে, 1896 সালে কলকাতা অধিবেশনের সময় এই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই গানটি গেয়েছিলেন বন্দে মাতরম। এবং এটা কিন্তু আমাদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদের দ্বারা অ্যাকসেপ্টেড হয়েছিল, অ্যাডপ্টেড হয়েছিল কত সালে, সেই তারিখটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আমাদের গণপরিষদের মাধ্যমে এই ন্যাশনাল সং হিসাবে এটা কিন্তু গ্রহণ করা হয়েছিল, যেটা 24 জানুয়ারি 1950 সাল। 24 জানুয়ারি 1950 এই তারিখে কিন্তু এই গানটি গণপরিষদের মাধ্যমে অ্যাকসেপ্ট করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল। পরে কোশ্চেন আছে, তো অবশ্যই কিন্তু আমাদের দেখে নেবে এই কোশ্চেনগুলো। আর আমরা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আমরা ক্লাস নিয়েছি, একদম কমপ্লিট টপিক, ওর বাইরে কোনো কোশ্চেন কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে আসবে না। তো এই কোশ্চেনের যে ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। পরের কোশ্চেন আমাদের যেটা এখানে রয়েছে, বিসিসিআই এর ফুল ফর্ম কি আছে। তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে বিসিসিআই এর ফুল ফর্ম রয়েছে। অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ, বিসিসিআই আমাদের নিজেদের বোর্ড, যেটা কিন্তু আমাদের এস্টাবলিশড হয়েছিল কত সালে, সাল 1928 সালে কিন্তু এই বিসিসিআই বোর্ড কিন্তু ফরমেশন হয়েছিল। এবং এটার বর্তমান কিন্তু প্রেসিডেন্ট রয়েছেন, তার নাম কি, রজার বিনি তিনি কিন্তু বর্তমান রয়েছেন এর প্রেসিডেন্ট। এবং এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, যেটা কিন্তু মুম্বাই মহারাষ্ট্রে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থান করছে। ওকে, চলো পরে কোশ্চেন আছে, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন। গুরুত্বপূর্ণ কোশ্চেন, ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে দাদা ভাই নৌরোজি, তিনি কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য। ঠিক আছে, আর এখানে কিন্তু দাদাভাই নৌরোজি যে একটা বুক রয়েছে অত্যন্ত ফেমাস, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তাই তো, দাদাভাই নৌরোজি। পরে কোশ্চেন আছে, রোভার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, অবশ্যই এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবলের সাথে সম্পর্কিত হচ্ছে রোভার্স কাপ। তোমরা যারা যারা উত্তর করার চেষ্টা করছো তারা কিন্তু ভিডিওটা পজ করে উত্তর করার চেষ্টা করবে, তারপর মিলিয়ে নেবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি, ভারতে ভারতে প্রথম রেলপথ নির্মাণ হয়েছিল 1853 সালে, যেটি তৈরি হয়েছিল মুম্বাই থেকে ড্যাশ পর্যন্ত, অর্থাৎ মুম্বাই অর্থাৎ বোম্বে থেকে, আগেকার যে বোম্বে ছিল বর্তমান মুম্বাই, এবং এই মুম্বাই থেকে কিন্তু থানে পর্যন্ত দীর্ঘ 21 মাইল 1853 সালে এই যে রেলপথটা নির্মাণ হয়েছিল। এবং এই যে আমাদের রেলপথ, তার জনক কে কে ছিলেন, অবশ্যই লর্ড ডালহৌসি কিন্তু এই রেলপথের জনক ছিলেন, বা ফাদার অফ আমাদের ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম তাকে কিন্তু বলা হয়ে থাকে। এবং 1854 সালে আমাদের হাওড়া থেকে হুগলিতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রথম কিন্তু রেলপথ স্থাপন করা হয়েছিল। ঠিক আছে, দুটোই আমাদের দেখতে হবে, দুটোই গুরুত্বপূর্ণ। পরে কোশ্চেন আছে, ওয়াঙ্গালা যে আমাদের একটা জনপ্রিয় লোকনৃত্য রয়েছে, ওয়াঙ্গালা এটা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য। তো আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি লোকনৃত্য ঠিক নয়, এটা হচ্ছে এক ধরনের ফেস্টিভ্যাল, ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, যেটা কিন্তু আমাদের কোন রাজ্যে আমরা এটা দেখতে পাই, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে
মেঘালয় রাজ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাঙ্গালা যে ফেস্টিভ্যাল রয়েছে এটাই। এবং এখানে কিন্তু আমরা দেখে নেব যে এই যে আমাদের দেখতে পাচ্ছি মিজোরামের গুরুত্বপূর্ণ আমাদের ফক ড্যান্স কি রয়েছে, যেটা আমরা আগেও দেখেছিলাম, চেরাও ড্যান্স, বাম্বু ড্যান্স, এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এই মিজোরামে। এছাড়া আমরা যদি বলি বিহারে কি কি গুরুত্বপূর্ণ রয়েছে, বিহারে কিন্তু রয়েছে জাতা যতীন রয়েছে। এছাড়া রয়েছে কাজরি ড্যান্স, ঝিঝিয়া ড্যান্স, ঠিক আছে। এছাড়া পাইকা যদি বলি, পাইকা ঠিক এখানে না দেখা গেলেও তোমাদের পাইকা কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় কিন্তু সব থেকে বেশি ফেমাস আছে। আচ্ছা, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন ধরনের আমরা দেখতে পাই লোকনৃত্য? অবশ্যই যেটা ছৌ দেখতে পাই, যেটা পুরুলিয়া ছৌ গুরুত্বপূর্ণ। এছাড়া বাউল, সাঁওতালি যে সমস্ত ড্যান্সগুলো আমরা দেখতে পাই। এছাড়া গুরুত্বপূর্ণ রয়েছে যেটা হচ্ছে গাম্ভীরা ড্যান্স, এটা কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আছে, বলা হয়েছে রায়তওয়ারি বন্দোবস্ত যেটা রয়েছে, রায়তওয়ারি সিস্টেম, এটা চালু করা হয়েছিল ড্যাশে এবং মাদ্রাজে, অর্থাৎ কোথায় 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 চালু করা হয়েছিল এই রায়তওয়ারি সিস্টেম, যেটা কিন্তু বোম্বে এবং মাদ্রাজে কিন্তু এই রায়তওয়ারি, অর্থাৎ যে কৃষকদের ওপর যে ভূমি ব্যবস্থাটা, সেটা কিন্তু এটা চালু করা হয়েছিল এই রায়তওয়ারি সিস্টেমটা, যেটা কিন্তু চালু করেছিলেন কে এবং কত সালে। এখানে কিন্তু অবশ্যই 1820 সালে থমাস মনরো এবং আলেকজান্ডার রিড, এই দুজনেই কিন্তু এই রায়তওয়ারি সিস্টেমটা চালু করেছিলেন 1820-তে। পরের কোশ্চেন আছে, নোয়াখাই এটি একটি ফসল কাটার কিন্তু একটা উৎসব রয়েছে, ঠিক আছে। তো এটা গুরুত্বপূর্ণ একটা উৎসব রয়েছে, বলেছে প্রধানত এটা কোন রাজ্যের লোকেরা পালন করে থাকে। তো কোন রাজ্যের লোকেরা এই যে আমাদের রয়েছে নোয়াখাই যে ফেস্টিভ্যালটা রয়েছে, এটা কিন্তু পালন করে থাকে, যেটা একটা ফসল কাটার উৎসব। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই উড়িষ্যায় কিন্তু আমরা এটা দেখতে পাই। পরের কোশ্চেন আছে, ভারতের মার্টিন লুথার নামে পরিচিত কে ছিলেন? রাইট অ্যান্সার কোনটা হবে? চেষ্টা করো। তো আমাদের রাইট অ্যান্সার যেটা হবে, অবশ্যই দয়ানন্দ সরস্বতী, তিনি কিন্তু আমাদের ভারতের মার্টিন লুথার নামে পরিচিত। পরের কোশ্চেন আছে, রাজ্যসভার চেয়ারম্যান কে? তো এটা তো আগে অনেকবার বলেছিলাম, যেটা কিন্তু অবশ্যই আমাদের ভাইস প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন জগদীপ ধনখড়, তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফর্মার গভর্নর ছিলেন, এবং তিনিই কিন্তু আমাদের যে ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়, তিনি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, অর্থাৎ পদাধিকার বলে তিনিই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। আর এই কথাটা কোন নাম্বার আর্টিকেলে সংবিধানে রয়েছে, যেটা কিন্তু দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, যেটা কিন্তু আন্ডার আর্টিকেল নাম্বার কত? 64, আর্টিকেল নাম্বার 64, যেখানে কিন্তু বলা রয়েছে এই আমাদের ভাইস প্রেসিডেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। এবার এইখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা কোশ্চেন হয়, আমরা জানি যে আমাদের ভারতের প্রেসিডেন্টের তার ক্ষমা দানের কিন্তু ক্ষমতা রয়েছে, যেটা আর্টিকেল 72 নম্বর আর্টিকেল তাকে কিন্তু সেই পাওয়ারটা দিয়েছে। কিন্তু ঠিক সেই রকমভাবে, অর্থাৎ আমরা জানি যে আমাদের প্রেসিডেন্ট কিন্তু যে কোনো ব্যক্তির ফাঁসি পর্যন্ত কিন্তু বন্ধ করে দিতে পারে, বা সেটাকে অন্যভাবে তার মানে কি বলবো, তার মানে যে দণ্ডটা সেটা কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে, অন্যভাবে তাকে শাস্তি দিতে পারে, মানে ডাইরেক্ট ফাঁসি না দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, মানে তার সাজাটা পাল্টে দিতে পারে। তাহলে কিন্তু আমাদের গভর্নরের আর্টিকেল নাম্বার কত, যেখানে কিন্তু সেই আর্টিকেল ব্যবহার করে আমাদের রাজ্যের গভর্নরও কিন্তু ক্ষমাদানের ক্ষমতা কিন্তু রয়েছে, যেটা কিন্তু 161 নম্বর আর্টিকেল, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন আছে, একটি জনপ্রিয় যে উৎসব রয়েছে যেটা হচ্ছে বিশু হচ্ছে ভারতের একটি কোন রাজ্যের পালন করা হয়ে থাকে একটা জনপ্রিয় ফেস্টিভ্যাল বিশু, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কেরালা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ফেস্টিভ্যাল রয়েছে বিশু। পরের কোশ্চেন আছে, জিইও এর ফুল ফর্ম কি আছে? অবশ্যই রাইট অ্যান্সার জিও স্টেশনারি আর্থ অরবিট, জিইও এর ফুল ফর্ম। নেক্সট কোশ্চেন আছে, সম্প্রতি কে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর মহানির্দেশক অর্থাৎ ডিজি এর নিযুক্ত হয়েছেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে দলজিৎ সিং চৌধুরী, তিনি কিন্তু বর্তমানে বিএসএফ এর হেড রয়েছেন, ডিজি। পরে কোশ্চেন আছে, ভারতের মহাকাশ উৎক্ষেপণ যে কেন্দ্র রয়েছে শ্রীহরিকোটা, এটা কোথায় অবস্থান করছে? তো আমরা জানি আমাদের যে মহাকাশে যে সমস্ত উপগ্রহগুলো লঞ্চ করা হয়, সেগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা যে স্পেস সেন্টার রয়েছে, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, সেখান থেকেই কিন্তু আমাদের সমস্ত এই লঞ্চগুলো কিন্তু করা হয়ে থাকে। তো এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। পরের কোশ্চেন আছে, এখানে ইলেকট্রনের সমতুল্য বিরোধী কণা কোনটি? অবশ্যই কিন্তু পজিট্রন, যেটা কিন্তু ইলেকট্রনের সমতুল্য বিরোধী কণা। পরের প্রশ্ন আছে, আইসোবারে একই সংখ্যক ড্যাশ রয়েছে।
আইসোবার, যেটা কিন্তু একই সংখ্যক ভর সংখ্যা থাকে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন আছে, সম্প্রতি গিয়ে বায়ুসেনা প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন, অবশ্যই রাইট অ্যান্সার অমরপ্রীত সিং। তিনি কিন্তু বর্তমানে চিফ অফ এয়ার স্টাফ হিসাবে কিন্তু রয়েছেন, দায়িত্বভারে রয়েছেন। পরবর্তী প্রশ্ন, ভারতরত্ন প্রাপক প্রথম খেলোয়াড় কে? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। সচিন তেন্ডুলকর, তিনি কিন্তু ভারতরত্ন প্রাপক প্রথম খেলোয়াড়, যিনি সাল 2014-তে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। এবং 2024 সালে মোট 5 জন কিন্তু ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। তাদের নাম কর্পূরী ঠাকুর, LK আদবানি অর্থাৎ লাল কৃষ্ণ আদবানি, PV নরসিমা রাও, চৌধুরী এখানে কিন্তু চরণ সিং, এবং ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন, যিনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন 2024-এ। এবার আমাদের কিন্তু এখান থেকে দেখে নিতে হবে যে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সাল 1954-তে। এছাড়া আর কে পেয়েছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং CV রমন, তিনজনাই কিন্তু 1954 সালে প্রথম পেয়েছিলেন। এছাড়া বিদেশি হিসাবে প্রথম ভারতরত্ন পান খান আব্দুল গফর খান সাল 1987-তে এবং নেলসন ম্যান্ডেলা 1990-তে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, পরের কোশ্চেন আমাদের যেটা আছে, কোন ভারতীয় প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন? প্রথমবার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার নাম কি? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে CV রমন, যিনি কিন্তু একটু আগেই বললাম CV রমন 1954 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। এবং এই CV রমনে কিন্তু ফিজিক্সে 1930 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে? তো ইনিই কিন্তু দেখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন দেখি, মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা প্রতিবন্ধী কে? প্রথম মহিলা ভারতীয় যিনি এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন, তার নাম অরুণিমা সিনহা। পরীক্ষায় আসা কোশ্চেন, অলরেডি এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা অবশ্যই হবে সামনের এক্সামগুলোতে। অরুণিমা সিনহা, তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা প্রতিবন্ধী যিনি কিন্তু এভারেস্টের চূড়ায় পৌঁছান। এখান থেকে অনেক প্রশ্ন আমাদের হয়ে থাকে, যেমন প্রথম মাউন্ট এভারেস্টে জয়লাভ করেছিলেন কে কে? এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে, তারা কিন্তু প্রথমবার কিন্তু মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। এবার যদি আমি প্রশ্ন বলি, প্রথম মহিলা হিসাবে কে এখানে চড়েছেন, যেটা হচ্ছে জাপানের জুনকো তাবাই। জাপানের জুনকো তাবাই প্রথম মহিলা হিসাবে কিন্তু এভারেস্ট জয়লাভ করেন। এবার আমি যদি বলি প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে জয়লাভ করেছেন, যেটা কিন্তু বাচেন্দ্রী পাল, যিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসাবে কিন্তু এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। ঠিক আছে? চলো, পরের কোশ্চেন আছে, কোনটি শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়? তো লাইসোজোম এমন একটা জিনিস এই সমস্ত অপশনের মধ্যে, যেটা কিন্তু শুধুমাত্র প্রাণী কোষেই কিন্তু আমরা দেখতে পাই। পরবর্তী কোশ্চেন আছে, রাজিয়া সুলতানা কোন বংশের প্রথম মহিলা শাসক ছিলেন? অবশ্যই আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ দিল্লির সুলতানি বংশে এমন একজন কিন্তু তিনি ছিলেন, যিনি কিন্তু প্রথম মহিলা। এর পরে বা ইনার আগে কোনো মহিলা কিন্তু শাসক হিসাবে ছিলেন না। তার নাম সুলতানা রাজিয়া, যিনি কিন্তু আমাদের এই যে প্রথম বংশ ছিল এই দিল্লি সুলতানিতে, যেটা হচ্ছে ইলবাড়ি বংশ, দাস বংশ, বা আমরা কিন্তু এটাকে বলে থাকি কি স্লেভ ডাইনেস্টি। ঠিক আছে? তো এই বংশের কিন্তু প্রথম মহিলা সুলতান ছিলেন কে? সুলতানা রাজিয়া। ঠিক আছে? আর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে, এই সমস্ত কোশ্চেনগুলো এক্সামের জন্য আমাদের গুরুত্বপূর্ণ আছে। পরের প্রশ্ন আমরা দেখে নেব, প্রথম সাংবিধানিক প্রধান, ভারতের সাংবিধানিক প্রধান কে? তো ভারতের সাংবিধানিক প্রধান কিন্তু আমরা সকলে জানি প্রেসিডেন্ট, তিনি কিন্তু ভারতের সাংবিধানিক প্রধান, যার নামে কিন্তু সমস্ত আমাদের ভারতের বাণিজ্য থেকে শুরু করে সব ট্রেড তার নামেই চলে। ঠিক আছে? চলো, পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, কোচিতে সেন্ট যে ফ্রান্সিস চার্চ ভবন, এটা কবে নির্মিত হয়? তো অবশ্যই কোচিতে যে সেন্ট চার্চ ফ্রান্সিস যে চার্চ ভবন, যেটা কিন্তু নির্মিত হয়েছিল সাল 1503-এ। ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের আজকে দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও সকলে, এবং সাবস্ক্রাইব করে রেখো যদি এখনো পর্যন্ত করে না থাকো। এবং তোমাদের বলে দিই, আগের যে ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, যেগুলো কিন্তু অবশ্যই তোমরা সকলে একটু দেখে নেবে, কারণ ওখান থেকে প্রশ্ন আমাদের কিন্তু অবশ্যই আসবে আমাদের ক্লাস থেকে। যে কটা কোশ্চেন আমরা কিন্তু করিয়েছি এই সিরিজের, এনটিপিসি সিরিজে, তোমাদের জন্য অবশ্যই সম্পূর্ণ প্লেলিস্ট আমাদের চ্যানেলে কিন্তু ইতিমধ্যে করানো রয়েছে। প্লেলিস্ট রেডি করা আছে, তোমাদের যাদের যেটা প্রয়োজন আছে তোমরা সেটা দেখে নেবে। এছাড়া এই যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 133টা শিফটের, এখান থেকেও কিন্তু অনেকগুলো শিফটের সলিউশন কিন্তু আমরা এই চ্যানেলে করে রেখেছি, তারও প্লেলিস্ট কিন্তু এখানেই রয়েছে। অবশ্যই তোমরা সেখানে যুক্ত হবে, এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেখানে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। এবং আমি কিন্তু আরেকবার তোমাদের সুবিধার জন্য এই টেলিগ্রাম চ্যানেলেই আমাদের প্লেলিস্টের যে লিঙ্কটা, সেটা কিন্তু আমি এখানে আজকেই তোমাদেরকে শেয়ার করে দেবো। ঠিক আছে? যাতে তোমাদের সুবিধা হয়, সম্পূর্ণ যে প্লেলিস্ট রয়েছে সেটা থেকে যেটা তোমাদের প্রয়োজন রয়েছে, যে টপিকটা প্রয়োজন আছে সেটা তোমরা দেখে নেবে।
এবং গুরুত্বপূর্ণ যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো রয়েছে, স্পোর্ট কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাপয়েন্টমেন্ট, এই ধরনের বিভিন্ন টপিক, অনেক টপিক রয়েছে যেগুলো কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে। তো অবশ্যই তোমরা দেখে নেবে এবং তোমাদের যদি কোনো রকম পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের কাছে যে সমস্ত পিডিএফ রয়েছে কোনোটাই আমাদের নিজেদের নয়, সেগুলো সবই কিন্তু এক্সামে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট, যেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু এখানে রেডি করেছি এবং শুধুমাত্র এই যে পিডিএফগুলো রয়েছে তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা শুধুমাত্র এখানে কিন্তু রেডি করেছি, যেটা কিন্তু আমাদের, ঠিক আছে? আর এই সমস্ত কোশ্চেন এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যাদের যেটা প্রয়োজন আছে তোমরা কিন্তু নিয়ে নেবে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, আমরা সকলেই সেটা জানি। আর এনটিপিসিটা এটা গুরুত্বপূর্ণ তার কারণ এখানে 5000 প্লাস জিকে কোশ্চেন আছে, আর এই 5000টা প্রশ্ন অবশ্যই তোমাদের বিভিন্ন শিফটে কিন্তু রিপিট অবশ্যই হবে। সুতরাং যাদের যেটা প্রয়োজন আছে এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং টেলিগ্রামের লিঙ্ক। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।